আসসালামু আলাইকুম। এসএসসি 2027 এবং 28 এর ভাইয়া এবং আপুরা, তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে একটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হলো রাইট ফর্ম অফ ভার্ব। এই টপিকটা অনেকের কাছে তোমাদের সহজ মনে হয়, আবার অনেকের কাছে কঠিন মনে হয়। আজকে দুই শ্রেণীর স্টুডেন্টদের জন্য আমরা কি করব, বেসিক থেকে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই টপিকের উপর আমরা পড়াশোনা করব। আজকের এক ক্লাসে আমরা অবশ্যই সম্পূর্ণ রাইট ফর্ম ভার্ব শেষ করব না। আমরা এই ক্লাসটাকে তিনটা পার্টে ভাগ করেছি, কারণ এক ক্লাসে আমরা কি সব জানতা শমশের হয়ে যাব না। আমরা আস্তে আস্তে অল্প অল্প করে মানে বুঝে বুঝে পড়বো, যাতে আমরা সহজেই বুঝতে পারি। এবং ভাইয়া কথা দিচ্ছি যে এই তিনটা পার্ট বা তিনটা ক্লাস করার পর রাইট ফর্ম অফ ভার্বের তোমার 70% ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বাকি 30% ভাইয়া কিভাবে আমাদের ক্লিয়ার হবে? বাকি 30% তোমাকে অ্যাপ্লাই করা শিখতে হবে। সেই অ্যাপ্লাই করা আমরা কিভাবে শিখবো? সেই অ্যাপ্লাই করা আমরা শিখবো প্র্যাকটিসের মাধ্যমে। আমরা বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন এবং মডেল কোয়েশ্চেন সলভ করব। এভাবে প্র্যাকটিসের মাধ্যমে আমরা রাইট ফর্ম ভার্বের উপর একেবারে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিব। তোমরা জানো তোমাদের এই রাইট ফর্ম ভার্বে 10 নাম্বার বরাদ্দ থাকে, এবং তোমরা যদি এইভাবে মানে স্টেপ বাই স্টেপ সহজ করে বুঝে বুঝে পড়তে পারো এবং এগুলো অ্যাপ্লাই করা শিখতে পারো, তাহলে তোমাদের এই রাইট ফর্ম ভার্বে 10-এ 10ই পাওয়া সম্ভব। তাই আজকে আমরা কি করব, প্রথম পার্টে অল্প কিছু অংশ পড়বো। আরো মজার ব্যাপার হলো, আজকের আমরা প্রত্যেকটা নিয়মের পর যে এক্সাম্পল গুলো ব্যবহার করছি সেগুলো হলো প্রত্যেকটাই বোর্ড কোয়েশ্চেন। সেই এর ফলে কি হবে, তোমরা প্রত্যেকটা নিয়ম পড়তেছো, সেই সাথে যখন এক্সাম্পল গুলো প্র্যাকটিস করতেছো, তোমাদের বোর্ড কোয়েশ্চেনও শেষ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা এক্সাম্পল আমাদের বোর্ড কোয়েশ্চেন থেকে নেওয়া হয়েছে। এর ফলে তোমরা বুঝতেও পারবা যে তোমাদের আসলে মানে বোর্ডে কি টাইপের মানে কোয়েশ্চেন আসে রাইট ফর্ম ভার্বের উপরে। তাহলে বেশি কথা না বলে আমরা আমাদের এই আজকের ক্লাসের মেইন পার্টে চলে যাব এবং খুব সহজ করে রাইট ফর্ম ভার্ব শিখবো। আচ্ছা, আমরা আমাদের ক্লাসের মেইন পার্টে চলে আসছি। দেখি এক নাম্বার রুলসে কি বলছে, দেখি তো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্বের সাথে কি হয়, এস বাই এস যুক্ত হয়। এই রুলসটা আমরা কি ছোট থেকে পড়ে আসছি, এই রুলসটা আমরা সকলেই জানি। তাহলে এই রুলসটা কি, যেগুলো আমরা ছোট থেকে পড়ে আসছি এবং যে রুলসগুলো আমাদের সহজ মনে হয়, সেই রুলসগুলোতে আমরা খুব বেশি সময় নষ্ট করব না। সেই রুলসগুলো শুধু আমরা একটা ওভারভিউ করে কি সামনের দিকে চলে যাব। আর যে রুলসগুলো আমাদের বুঝতে সমস্যা হবে বা যেগুলো আমাদের কাছে একটু ডিফিকাল্ট মনে হবে, সেইগুলোতে আমরা বেশি সময় দিব এবং সেগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করব। তাহলে এই রুলসটা আমরা সকলেই জানি। শুধু এক্সাম্পল গুলো দেখি। আচ্ছা, অনেকের প্রশ্ন হতে পারে, ভাই এই রুলস গুলো থেকে কি আমাদের কোশ্চেন আসে? এই দেখো, ঢাকা বোর্ড 2022, রাজশাহী বোর্ড 2021, চট্টগ্রাম বোর্ড 2023, যশোর বোর্ড 2020, প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন নিয়ে আসছি তোমাদের জন্য। তোমরা জানো তোমাদের বোর্ড কোয়েশ্চেন গুলো কি প্যাসেজ আকারে আসে, কিন্তু ওই প্যাসেজ আকার থেকেই সেন্টেন্স গুলো মানে নিয়ে আসছি, যাতে তোমাদের এক্সাম্পলে বোর্ড কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করানো যায় এবং তোমরা বুঝতে পারো যে আসলে এক্স্যাক্টলি বোর্ড কোয়েশ্চেন গুলো কি এই নিয়মগুলো বাহির থেকে আসে না, এই নিয়মগুলো থেকেই তোমাদের বোর্ড কোয়েশ্চেন গুলো আসে। যেমন এক্সাম্পল গুলো যদি আমরা দেখি, দেখো, হি ড্যাশ টু স্কুল এভরিডে। আচ্ছা, এখন এখন আমরা কি এটা কোন টেন্সে হবে, কিভাবে হবে, এগুলো দেখবো না। আমরা যে রুলসটা পড়লাম এই রুলস অনুযায়ী শুধু কি ওই রুলসটা অ্যাপ্লাই করবো এক্সাম্পল, যাতে ওই রুলসটা আমরা শিখতে পারি। যেমন কি দেখো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা কি জানি, আমি, আমরা, তুমি, তোমরা, এগুলো ছাড়া বাকি যা আছে সকল কিছুই কি থার্ড পারসন। আর এই থার্ড পারসন যখন সিঙ্গুলার নাম্বার হয় তখন কি কি বসে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তাই এখানে কি মানে গো এর সাথে এস বাই এস যুক্ত করেছি। এরপর দুই নাম্বার হচ্ছে কি বলছে, শি ড্যাশ ইন এ স্কুল। এখানে কি আছে, টিচ। শি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা কি দিব, ভার্বের সাথে শুধু এস বাই এস যুক্ত করে দেবো, তাহলে আমাদের আনসার হয়ে যাবে। তাহলে আমরা কি আছে, টিচ ছিল, আমরা কি বসাইছি, টিচেস বসাইছি, আমাদের আনসার হয়ে গেছে। এখন আমরা 3 নাম্বার এক্সাম্পলে আসবো। দেখি কি বলছে, দ্য বেবি ড্যাশ ফর ইটস মাদার। দেখো তো, দ্য বেবি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা এখানে কি দিব, ক্রাই আছে, শুধু এর সাথে এস বাই এস যুক্ত করে দিব, আমাদের কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে। এরপর দেখো, দা বয়, এটাও কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি আছে মানে ভার্বের সাথে আমরা কি বসাই দিব, শুধু এস বাই এস যুক্ত করে দিব, তাহলে আমাদের সঠিক আনসার হয়ে যাবে। আমরা কি বসাবো, প্লে ছিল, আমরা কি বসাইছি, প্লেস বসাইছি, আমাদের কি হয়ে গেছে, সঠিক আনসার হয়ে গেছে। এরপরে দেখো, ইট ড্যাশ হেভিলি টুডে। আচ্ছা দেখো, টুডে দেখে বুঝতে পারলাম যে এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, কিভাবে বুঝলাম এগুলো আমরা সামনে পড়বো, যখন অন্য রুলস গুলোতে যাবো তখন আমরা খুব সহজেই বুঝতে পারবো। এখন তোমরা জাস্ট এতটুকু বুঝো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। ইট কি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে ভার্ব আছে রেইন, আমাদের কি করতে হবে, এই ভার্বের সাথে শুধু এস বাই এস যুক্ত করে দিলে আমাদের কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে। তাহলে আমরা কি 5 নাম্বার এক্সাম্পলের আনসারটাও বের করে ফেললাম। তাহলে আমাদের 1 নাম্বার রুলস এর আনসার আমরা 1 নাম্বার রুলসটা আমরা সহজভাবে বুঝলাম। এখন আমরা কি পরের রুলসে চলে যাব। সেই সাথে তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, যে সেটা হলো যে প্রত্যেকটা রুলস যখন পড়ার পর তুমি রিয়েলাইজ করবা, বা ওই রুলস গুলো পড়া শেষ করে যখন মানে প্র্যাকটিসে যাবা, তখন তুমি রিয়েলাইজ করবা যে একটা ভার্ব
একটা তোমার আনসার রাইট করতে গেলে তোমার ওই আনসারের উপর 3-4টা রুলস অ্যাপ্লাই করা লাগতে পারে। যেমন তুমি ধরো যে তোমাকে আগে বুঝতে হবে সেন্টেন্সটা কি আছে, প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে, এরপর বুঝতে হবে এটা কি মানে কন্টিনিউয়াস টেন্সে আছে নাকি পারফেক্ট টেন্সে আছে, এরপরে বুঝতে হবে সাবজেক্ট কি সিঙ্গুলার নাকি প্লুরাল, আর এরপরে বুঝতে হবে এটা কি থার্ড পারসন না সেকেন্ড পারসন। এগুলো তোমার অনেকগুলো নিয়ম বুঝে তারপরে একটা তোমাদের আনসার করতে হবে। তো এইগুলো আমরা কখন পারবো, যখন আমরা প্রত্যেকটা রুলসের উপর সুন্দরভাবে ধারণা রাখতে পারবো এবং প্রত্যেকটা রুলস অ্যাপ্লাই করা শিখতে পারবো, তখনই আমরা কি খুব সহজেই আমাদের রাইট ফর্ম ভার্বের সঠিক আনসার বের করতে পারবো। তাহলে কি এখন আমরা দ্বিতীয় মানে পরের রুলসে চলে যাব। আচ্ছা, আমাদের 2 নাম্বার রুলে চলে আসছে। আমরা দেখি 2 নাম্বার রুলে কি বলছে। চিরন্তন সত্য ও অভ্যাসগত কাজের ক্ষেত্রে নিয়মটা কি হবে, বাক্যটি দ্বারা যদি ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে কি অভ্যাসগত সত্য বোঝায়, তবে সেটি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অথবা কি বৈজ্ঞানিক সত্য বোঝালে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। বা তোমরা শুধু মেইন ভার্বটার কথা মনে রাখতে পারো যে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বটা কি বসে, V1 ফর্মে বসে। এখন যদি আমরা এক্সাম্পল গুলো দেখি, এই দেখো তোমাদের প্রত্যেকটা এক্সাম্পল বোর্ড কোশ্চেন থেকে নিয়ে আসা হয়েছে। দেখো প্রথম এক্সাম্পলটা ঢাকা বোর্ড 2021-এর, পর একটা রাজশাহী বোর্ড 2020-এর, পরটা চট্টগ্রাম বোর্ড 2022-এর। তোমরা জানো তোমাদের রাইট ফর্ম ভার্ব কি আসে, প্যাসেজ আকারে আসে। সেই প্যাসেজ থেকে সেন্টেন্স গুলো আলাদা করে নিয়ে আসা হয়েছে শুধু তোমাদের কি মানে এক্সাম্পলে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করানোর জন্য। দেখো এই যে এই রুলটা, এটা আমরা ছোট থেকে পড়ে আসছি বা কত সহজ এটা রুলস আমাদের। এই রুলসটা থেকে কি আমরা অনেকে ধারণা করি এত সহজ রুলস থেকে আমাদের কোশ্চেন আসে না। এই দেখো প্রমাণ, তোমাদের মানে এই রুলস থেকে এই কোশ্চেন গুলো আসছে। এখন ধরো এক্সাম্পল গুলো যদি আমরা প্র্যাকটিস করি, কি বলছে দেখো তো, আইস ড্যাশ অন ওয়াটার, এখানে কি হবে, ফ্লোট হবে না ফ্লোটস হবে। এটা হলো বৈজ্ঞানিক সত্য যে আইস ফ্লোটস অন ওয়াটার মানে কি বরফ পানিতে ভাসে, এটা কি একটা বৈজ্ঞানিক সত্য। তাই আমাদের কি হবে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আচ্ছা, শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তো মানে ফ্লোট হওয়ার কথা ছিল, এখানে আবার ফ্লোটস হলো কেন? এই যে পূর্বের রুলসে আমরা পড়ে আসছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে কি হবে, ইয়েস বাই ইয়েস যুক্ত হবে। দেখছো, একটা রাইট ফর্ম ভার্ব আমাকে সঠিক করতে হলে আমাদের 2-3টা রুল কি করতে হইতাছে, অ্যাপ্লাই করতে হইতাছে। এইভাবে তোমরা যত নিচের দিকে যাবা আর একটু ডিফিকাল্ট গুলো প্র্যাকটিস করবা, তখন দেখবা যে একটা রাইট ফর্ম ভার্ব তোমাকে কারেক্ট করতে হলে এখানে 5-6 মানে 3-4-5টা রুলসও কি অ্যাপ্লাই করতে হতে পারে। তাহলে কি আমরা যখন এর জন্য আমরা কি করব, অল্প অল্প করে খুব ভালোভাবে শিখবো এবং এরপরে কি অনেক প্র্যাকটিস করে এগুলো আবার কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো শিখবো। এর ফলে দেখবা যে রাইট ফর্ম ভার্ব তোমার কাছে অনেক বেশি সহজ মনে হইতেছে, সেই সাথে তুমি কনফিডেন্সের সাথে পরীক্ষায় আনসারও করতে পারতেছো। আচ্ছা, আমরা এখন 2 নাম্বার এক্সাম্পলটা দেখি কি বলছে। টাইম এন্ড টাইড ড্যাশ ফর নান, সেখানে কি হবে, ওয়েট হবে। কারণ কি এটা হলো একটা মানে বলা যেতে পারে একটা প্রভাব বা কি একটা বৈজ্ঞানিক সত্য, সরি বৈজ্ঞানিক না তো, এটা চিরন্তন সত্য। যেমন সময় এবং স্রোত কি কারোর জন্য অপেক্ষা করে না, এটা একটা চিরন্তন সত্য বা এটা কি একটা প্রভাব। তাই এটা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাই আমরা কি দিলাম এখানে, ওয়েট দিলাম। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে যদি আমরা যাই, দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান, আচ্ছা এখানে কি হবে, পৃথিবী কি করে, সূর্যের চারদিকে ঘুরে। এটা কি একটা বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান মানে কি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। তাহলে এখানে আমাদের কি হবে, মুভের জায়গায় কি হবে, মুভস, কারণ দ্য আর্থ এইটা সাবজেক্টটা কি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমাদের ভার্বের সাথে ইয়েস বাই ইয়েস যুক্ত করতে হবে। তাই আমরা কি দিলাম এখানে, মুভস দিলাম। তাহলে আমরা 2 নাম্বার রুলটাও বুঝে গেলাম। এখন আমরা কি 3 নাম্বার রুলসে চলে যাব। আচ্ছা, আমরা 3 নাম্বার রুলসে চলে আসছি। দেখি 3 নাম্বার রুলসে কি বলছে। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট হবে কি কি থাকলে, দেখো তো এখন আমরা কি করবো জানো, রাইট ফর্ম ভার্বের মেন কিওয়ার্ড গুলো আমরা মনে রাখবো। কিওয়ার্ড গুলো মনে রাখলে তোমাদের জন্য আনসার করা অনেক বেশি সহজ মনে হবে এবং রুলস গুলো তোমরা কি সহজে অ্যাপ্লাই করতে পারবা। যেমন ধরো যে কোনো বাক্যে যদি অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, নর্মালি, সামটাইমস, অফেন, অকেশনালি, ইউজুয়ালি ইত্যাদি শব্দ থাকে, তবে বাক্যটি সাধারণত কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে কি আমাদের এই কিওয়ার্ড গুলো মনে রাখতে হবে। এই কিওয়ার্ড গুলো আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কিওয়ার্ড গুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে খুব সহজেই তোমরা আইডেন্টিফাই করতে পারবা যে ওই সেন্টেন্সটা কি প্রেজেন্ট ফর্মে হবে নাকি পাস্ট ফর্মে হবে। যেমন ধরো যে কোনো বাক্যে যদি অলওয়েজ, এই যে কিওয়ার্ড গুলো এগুলো আমরা আরো 2বার পড়বো, বুঝে বুঝে মানে ঠান্ডা মাথায় পড়বো যাতে আমাদের এই কিওয়ার্ড গুলো মনে থাকে। যেমন অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, নর্মালি, সামটাইমস, অফেন, অকেশনালি, ইউজুয়ালি, এই কিওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সে পাও ওই সেন্টেন্সটা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। যেমন আমরা এক্সাম্পল গুলো প্র্যাকটিস করি। হি অলওয়েজ, অলওয়েজ আছে মানে কি আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে এই সেন্টেন্সটা আমাদের কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে আমরা কি এখানে মানে গো আছে, আমরা কি বসাবো, গোস। কেন বসালাম, এই যে দেখো সাবজেক্ট কি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা কি ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলাম, কিন্তু সেন্টেন্সটা আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখন আমরা কি 2 নাম্বার এক্সাম্পলে যদি যাই, উই ইউজুয়ালি,
ইউজুয়ালি আছে মানে কি, মানে এই সেন্টেন্সটা আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি কিওয়ার্ড দেখে বুঝে ফেলাম যে ইউজুয়ালি আছে মানে কি এই সেন্টেন্সটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, যা আছে তাই রেখে দিব, কারণ কি সাবজেক্টটা আমাদের প্লুরাল। আর তোমরা এটা এইভাবে সহজভাবে মনে রাখতে পারো যে ভার্বের সাথে যদি এস বাই এস যুক্ত হয় তাহলে ওই ভার্বটা কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। আর ভার্বের সাথে যদি এস বাই এস যুক্ত না হয় তখন আমাদের কি হবে, ভার্বটা প্লুরাল হয়ে যাবে। আবার সাবজেক্টের ক্ষেত্রে সাবজেক্টের সাথে যদি এস বাই এস যুক্ত হয় তাহলে ওই সাবজেক্টটা কি হবে, প্লুরাল হয়ে যাবে। আর সাবজেক্টের সাথে যদি এস বাই এস যুক্ত না হয় তখন ওই সাবজেক্টটা কি হবে, ওই সাবজেক্টটা সিঙ্গুলার হয়ে যাবে। আবার তোমরা এটাও সব থেকে বেশি একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা নিয়ম যে সাবজেক্ট যদি তোমাদের প্লুরাল হয় তাহলে ভার্ব হতে হবে কি প্লুরাল, আর সাবজেক্ট যদি তোমাদের সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। এখানে উই কি, এটা প্লুরাল সাবজেক্ট, তাই আমাদের ভার্বটা কি বসাতে হবে, প্লুরাল ভার্ব বসাতে হবে। তাই আমরা এখানে কি বসাইছি, প্লে বসাইছি, কারণ ভার্বটা যে ফর্মে আছে সেই ফর্মেই কি সেটা সে প্লুরাল। আবার যদি আমরা এখানে ইয়েস বাই ইয়েস যুক্ত করতাম তাহলে কি হয়ে যেত, মানে ভার্বটা হয়ে যেত সিঙ্গুলার, তখন আমাদের কি ভুল হয়ে যেত, কারণ সাবজেক্ট যেহেতু প্লুরাল আমাদের কি ভার্ব বসাতে হবে প্লুরাল, তাই আমরা কি এখানে শুধু প্লে বসালাম। আচ্ছা এখন আমরা 3 নাম্বার রুলসে চলে, সরি 3 নাম্বার এক্সাম্পলে চলে আসছি। কি বলছে, দে অফেন, অফেন দেখছি, তার মানে আর কিছু ভাবার দরকার নাই, এই সেন্টেন্সটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, যা আছে তাই লিখে দেব, কারণ কি সাবজেক্টটা আমাদের প্লুরাল, তাই আমাদের কি ভার্বটাও প্লুরাল রাখতে হবে, তাই আমরা এখানে যা আছে তাই লিখে দিব। এরপরে দেখো কি বলছে, 4 নাম্বার এক্সাম্পল কি বলছে, করিম রেগুলারলি এসে, রেগুলারলি আসছে কিওয়ার্ড পাই গেছি আমরা, কিওয়ার্ড দেখে বুঝতে পারলাম যে এই সেন্টেন্সটা আমাদের কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। এরপরে ভার্বে দেয়া আছে রিড, কিন্তু আমরা কি দিব, রিডস, কারণ কি করিম হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে আমরা কি ব্যবহার করলাম, এস বাই এস যুক্ত করলাম, তাই আমাদের সঠিক আনসার কি হবে, রিডস হবে। তাহলে আমরা 3 নাম্বার যে রুলটা এটা আমরা খুব সহজভাবে শিখে গেলাম। এখন আমরা কি 4 নাম্বার রুলসে চলে যাব। আর তোমরা অবশ্যই মনে রাখবা যে যেই রুলসে এই কিওয়ার্ড গুলো, মানে অনেকগুলো রুলসে এরকম কিওয়ার্ড পাবা, এই কিওয়ার্ড গুলো তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কিওয়ার্ড গুলো যদি তোমরা মনে রাখতে পারো তখন দেখবে যে রাইট ফর্ম ভার্বে তোমাদের মানে কত সহজ মনে হইতেছে, কারণ তোমরা এই কিওয়ার্ড শুধু এই কিওয়ার্ড গুলো দেখে আইডেন্টিফাই করে ফেলতে পারবা যে ওই ভার্বটা কোন ফর্মে বসবে বা কিভাবে বসবে। তাহলে এই কিওয়ার্ড গুলো আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ভাইয়ারা, তোমরা মনোযোগ দিয়ে এই কিওয়ার্ড গুলো আরো 2-3 বার বাসায় পড়বা। এখন আমরা কি 4 নাম্বার রুলসে চলে যাব। আচ্ছা এখন আমরা আমাদের 4 নাম্বার রুলসে চলে আসছি। দেখি 4 নাম্বার রুলসে কি বলছে, বর্তমানে চলছে এমন কাজের ক্ষেত্রে কি বসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসে। এগুলো তো আমরা ছোট থেকে পড়ে আসছি, বাট এগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করবো, দেখো তো বাক্যে যদি নাও, এট দিস মোমেন্ট, এট দিস সরি এট প্রেজেন্ট, ডে বাই ডে, দিস টাইম, দিস সিজন, দিস মান্থ, দিস ইয়ার ইত্যাদি উল্লেখ থাকে তবে সেটি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে এই কিওয়ার্ড গুলো আমাদের জন্য মনে রাখা খুব বেশি দরকার, কারণ কি এই কিওয়ার্ড গুলো দেখলে আমরা বুঝতে পারবো ওই সেন্টেন্সটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আবার কিওয়ার্ড গুলো যদি দেখি আমরা, নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, ডে বাই ডে, দিস টাইম, দিস সিজন, দিস মান্থ, দিস ইয়ার ইত্যাদি এই টাইপের কিওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সে পাও তাহলে চোখ বন্ধ করে ওই সেন্টেন্সটা কি হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। আর এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি আমরা যদি দেখি, আমরা জানি শুধু আমরা ভার্বের অংশটুকু দেখবো যে ভার্বের পূর্বে কি বসে, এটা বি ভার্ব বসে, যেহেতু প্রেজেন্ট টেন্স কি বসবে, এম ইজ অথবা আর বসবে, এরপরে ভার্ব বসবে, এরপরে কি আইএনজি যুক্ত করে দিব, তাহলে কি হয়ে যাবে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। এখন যদি আমরা এক্সাম্পল গুলো দেখি, দেখো নাও আই ড্যাশ এ লেটার, এই যে নাও এই কিওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারলাম যে এই সেন্টেন্সটা কি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে এখানে কি দিব, আই, আয়ের সাথে কি বসে, আয়ের সাথে কি এম বসে নাকি ইজ বসে নাকি আর বসে, আয়ের সাথে অবশ্যই এম বসে, আর রাইট আছে এর সাথে শুধু আমরা কি আইএনজি যুক্ত করে দিব, তাহলে আমাদের আনসার হয়ে যাবে এম রাইটিং। তারপরে যদি 2 নাম্বার এক্সাম্পলে যদি আমরা দেখি, এট প্রেজেন্ট হি ড্যাশ টু মার্কেট, এখানে দেখো এই এট প্রেজেন্ট এই কিওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারলাম আমাদের এই সেন্টেন্সটা কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে তাহলে আমরা কি ব্যবহার করব, হি এর সাথে কি বসে, এম বসে, ইজ বসে না আর বসে, হি এর সাথে ইজ বসে, তাহলে আমরা ইজ বসাবো, আর গো আছে এর সাথে আইএনজি যুক্ত করে দিব, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে, ইজ গোয়িং। এখন শুধু কিওয়ার্ড গুলো দেখে আমরা কি ভার্ব আইডেন্টিফাই করে ফেলতে পারতেছি। এরপরে দেখো 3 নাম্বার এক্সাম্পলে যদি আমরা যাই, we dash football at this moment, এই দেখো at this moment এই কিওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই সেন্টেন্সটা কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তার মানে উই এর সাথে আমরা কি বসাতে পারি, বি ভার্ব, উই এর সাথে কি এম বসে নাকি ইজ বসে, অবশ্যই উই এর সাথে কি বসে, আর বসে, তাহলে এখানে আমরা আর বসাবো, আর প্লে আছে এর সাথে শুধু আমরা কি করব, আইএনজি যুক্ত করে দেব, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে, উই আর প্লেইং ফুটবল এট দিস মোমেন্ট, আমরা কি এই মুহূর্তে ফুটবল খেলছি, বর্তমানে খেলছে, এর জন্য কি এটা প্রেজেন্ট
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। এরপরে লাস্ট এক্সাম্পলটা যদি আমরা দেখি, হি ড্যাশ ডে বাই ডে। আচ্ছা এখানে আমাদের কি হবে দেখো তো, এই কিওয়ার্ডটা ডে বাই ডে, এই কিওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই সেন্টেন্সটা কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তখন আমরা কিভাবে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব, হি আছে, হি এর সাথে একটা বি ভার্ব লাগবে, হি এর সাথে কোনটা বসে, হি এর সাথে অবশ্যই ইজ বসে। ইজ আর ইমপ্রুভ যে ভার্বটা আছে ওটার সাথে আমরা কি করব, শুধু আইএনজি যুক্ত করে দেব, আমাদের আনসার কি হয়ে যাবে, সঠিক হয়ে যাবে। তাহলে আমাদের আনসারটা হবে হি ইজ ইমপ্রুভিং ডে বাই ডে, সে কি দিন দিন উন্নতি করছে। তুমি যদি এইভাবে ভালোভাবে বুঝে বুঝে পড়তে পারো তাহলে তুমি কি করতে পারবা, তুমিও দিন দিন উন্নতি করতে পারবা। তাহলে এখন আমরা কি 4 নাম্বার রুলসটা পড়ে ফেললাম, এখন আমরা কি 5 নাম্বার রুলসে চলে যাব। আচ্ছা আমরা আমাদের 5 নাম্বার রুলসে চলে আসছি। দেখি 5 নাম্বার রুলসে কি বলছে, এই মাত্র শেষ হয়েছে এমন কাজের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আচ্ছা এটা তো আমরা শুরু থেকেই পড়ি, এখন আমরা কিওয়ার্ড দেখে কিভাবে চিনবো। দেখো তো, বাক্যে যদি জাস্ট নাও, এই যে ভাই এইখানে তোমাদের পেজ বাজতে পারে যে আমরা একটু আগে পড়ে আসছি কি নাও, নাও থাকলে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর যদি জাস্ট নাও থাকে, এই দুইটা খুব বেশি ভালো করে মনে রাখবে, এইগুলো তোমাদের পরীক্ষায় আসেও অনেক। যেমন নাও থাকলে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আর জাস্ট নাও থাকলে কি হবে, পারফেক্ট কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে জাস্ট নাও থাকলে হবে কি প্রেজেন্ট পারফেক্ট, আর শুধু নাও থাকলে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আবার যদি কিওয়ার্ড গুলো আমরা দেখি, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, এই কিওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সে দেখো তাহলে ওই সেন্টেন্সটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। কিওয়ার্ড গুলো যদি আমরা আবার দেখি, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, এই কিওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সে পাও তাহলে ওই সেন্টেন্সটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। আর পারফেক্ট টেন্সের গঠন কি আমরা জানি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস কি V3 প্লাস অবজেক্ট। তোমরা শুধু ভার্বের অংশটুকু মনে রাখতে পারো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মানে ভার্বের গঠনটা কি হবে, হ্যাভ অথবা হ্যাজ বসবে প্লাস V3 ফর্ম বসবে। তাহলে এখন আমরা কি এক্সাম্পল গুলো দেখবো, দেখি এক্সাম্পল গুলো কি দিছে। আই জাস্ট ড্যাশ ইউর লেটার। আচ্ছা এইখানে দেখো তো, জাস্ট এই কিওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারলাম যে এই সেন্টেন্সটা আমাদের কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হলে আমাদের ভার্ব কি বসাতে হবে, হ্যাভ অথবা হ্যাজ, আর যে ভার্বটা দেওয়া থাকবে ওই ভার্বের V3 ফর্ম বসাবো আমরা। এখন একটা কনফিউশন ভাইয়া, এটা আমারও অনেক বেশি হতো যে আই এর সাথে কি হ্যাভ বসে নাকি হ্যাজ বসে, অথবা হি এর সাথে কি হ্যাজ বসে না হ্যাভ বসে। সবসময় মনে রাখবা সহজভাবে, আমি যেভাবে শিখছি এটা যে তোমরা খাতায় লিখতে পারো এটা এইভাবে যে ইজ ইকুয়াল টু হ্যাজ, আবার আর ইকুয়াল টু হ্যাভ, এইভাবে লিখতে পারো যে ইজ সমান সমান হ্যাজ আর সমান সমান কি হ্যাভ। বা তুমি এভাবে মনে রাখতে পারো যে ইজ যে জায়গাগুলোতে বসতে পারে সেই জায়গাগুলোতেই বসবে কি হ্যাজ বসবে। যেমন হি এর সাথে কি বসে, ইজ বসে, তাহলে হি এর সাথে কি বসবে, হি এর সাথে হ্যাজ বসবে। আর বাকি সকল ক্ষেত্রে কি বসবে, হ্যাভ বসবে। উই এর সাথে, আই এর সাথে কি বসবে, হ্যাভ বসবে। আর ইজ কোনটা, আর মানে হ্যাজ কখন বসবে, যে জায়গাগুলোতে ইজ বসে শুধু সেই জায়গাগুলোতে বসবে কি হ্যাজ, আর বাকি সকল ক্ষেত্রে কি বসবে, হ্যাভ বসবে। তাহলে আই এর সাথে কি বসে, ইজ বসে না, আই এর সাথে এম বসে, তাহলে আই এর সাথে কি বসবে আমাদের, হ্যাভ বসবে। তাহলে আমরা কি দিব এখানে, জাস্ট যেহেতু আছে এই সেন্টেন্সটা আমাদের কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এখানে আমরা কি, তাহলে আনসারটা কি হবে, আই এর সাথে কি বসে হ্যাভ, আর রিসিভ আছে এটার V3 ফর্ম কি রিসিভড, আমরা লিখে দিলে কি হয়ে যাবে, আমাদের আনসার হয়ে যাবে। এখন যদি আমরা 2 নাম্বার एग्जांपलটা দেখি, উই অলরেডি ড্যাশ ইট। আচ্ছা অলরেডি এই কিওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারলাম আমাদের এই সেন্টেন্সটা আছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। উই এর সাথে কি বসে, ইজ বসে না, উই এর সাথে বসে আর, তার মানে আমরা বুঝতে পারলাম উই এর সাথে কি বসবে, হ্যাভ বসবে। এখানে হ্যাভ দিলাম, আর ডো এর V3 ফর্ম কি ডো, ডিড, ডান, তাহলে আমরা কি বসাবো এখানে, হ্যাভ ডান আমাদের আনসার হবে। তাহলে আমরা কি 2 নাম্বার আনসারও পেয়ে গেলাম। এখন আমরা 3 নাম্বারে যাবো, কি বলছে, রিসেন্টলি উই ড্যাশ ঢাকা। এই রিসেন্টলি এই কিওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই সেন্টেন্সটা কি হবে, এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে তাহলে আমাদের স্ট্রাকচারটা কি হবে, হ্যাভ অথবা হ্যাজ প্লাস কি V3। এখন দেখো তো উই এর সাথে কি বসে, আমরা জানি একটু আগে পড়লাম উই এর সাথে বসে সবসময় কি আর যেখানে আর বসে সেখানে কি বসে, হ্যাভ বসে। তাহলে এখানে আমাদের কি হবে, হ্যাভ, আর ভিজিট আছে এটার V3 ফর্ম কি ভিজিটেড। তাহলে আমাদের আনসার কি হবে, হ্যাভ ভিজিটেড। তাহলে আমরা 5 নাম্বার রুলস খুব সহজভাবে শিখে গেলাম। এখন আমরা কি 6 নাম্বার রুলসে চলে যাব। আচ্ছা এখন আমরা আমাদের 6 নাম্বার রুলসে চলে আসছি, এবং এই 6 নাম্বার রুলসটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং অনেকেই এই 6 নাম্বার রুলসে কি ভুল করো। দেখো কি বলছে, নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলার ক্ষেত্রে কি হবে, দেখো তো সহজ বাংলায় বুঝো, এত বাংলা বোঝার দরকার নাই, মনে রাখবা সবসময় আমাদের সেন্টেন্সে যদি সিন্স অথবা ফর থাকে, এরপরে যদি একটা সময়ের উল্লেখ থাকে, সিন্স অথবা ফর এই দুটো থেকে যে কোনো একটা থাকে এবং এরপরে যদি একটা সময়ের উল্লেখ থাকে, তবে সেই সেন্টেন্সটি সবসময় কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। আবার বুঝো যে
কোনো একটা সেন্টেন্সে যদি সিন্স অথবা ফর থাকে, সিন্স অথবা ফর এই দুটো থেকে যে কোনো একটা থাকে, প্লাস কি একটা সময়ের উল্লেখ থাকে ওই সেন্টেন্সে, তাহলে ওই সেন্টেন্সটা সবসময় হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি, এত বড় স্ট্রাকচার তোমার মনে রাখার দরকার নাই, শুধু মনে রাখবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমাদের হ্যাভ বিন অথবা হ্যাজ বিন দিতে হবে, এরপরে কি ওই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্বের স্ট্রাকচারটা কি হবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, এতটুকু হলে কি হয়ে যাবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। এখন আমরা কি এক্সাম্পলে দেখি কিভাবে করছে এটা। হি ড্যাশ ফর 2 আওয়ার্স, এই দেখো কিওয়ার্ড ফর, দেখছো কিওয়ার্ড আছে না, এরপর দেখো সময়ের উল্লেখ কি হবে 2 আওয়ার্স, মানে কি 2 ঘন্টা, এটা সময়ের উল্লেখ আছে, তার মানে আমরা বুঝতে পারি এই কিওয়ার্ডটা দেখে যে এই সেন্টেন্সটা আমাদের হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি হবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। দেখো তো ভাই একটু আগে গত ক্লাস মানে পরে পূর্বের রুলসে আমরা কি পড়ছিলাম, হি এর সাথে কি বসে, হি এর সাথে ইজ বসে, যেহেতু হি এর সাথে ইজ বসে তাহলে আমাদের কি হি ইজ ইকুয়াল টু হ্যাজ, তার মানে কি হি এর সাথে সবসময় কি বসবে, হ্যাজ বসবে, তাহলে হি হ্যাজ বিন রিড আছে, এর সাথে আমরা কি করব আইএনজি যুক্ত করে দিব, তাহলে আমাদের আনসার হবে হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স, মানে কি সে 2 ঘন্টা যাবত কি মানে পড়তেছে, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে হ্যাজ বিন রিডিং। এখন আমরা 2 নাম্বার एग्जांपले চলে আসবো, কি বলছে, ইট ড্যাশ সিন্স মর্নিং, এই দেখো সিন্স, সিন্সের পর কি আছে, একটা সময়ের উল্লেখ আছে, মর্নিং মানে কি সকাল, মানে কি সকাল, একটা সময়ের উল্লেখ আছে, তার মানে আমাদের এই যে কিওয়ার্ডটা দেখে আমরা কি বুঝতে পারলাম, এই কিওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারলাম আমাদের এই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, ইটের সাথে কি বসে, ইটের সাথে সবসময় কি বসে, ইজ বসে, আর আমরা জানি ইজ সমান সমান কি হ্যাজ, তাহলে আমরা কি ইটের সাথে হ্যাজ ব্যবহার করব, ইট হ্যাজ বিন, আর রেইন আছে কি রেইনের সাথে আইএনজি যুক্ত করে দেব, রেইনিং সিন্স মর্নিং, মানে কি সকাল থেকে বৃষ্টি পড়ছে, তাহলে আমাদের আনসার কি হবে হ্যাজ বিন প্লাস কি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলে আমাদের কি হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা 3 নাম্বার রুলসে চলে আসবো, দেখি কি বলছে, উই ড্যাশ ফর এন আওয়ার, এই যে দেখো কিওয়ার্ড ফর আছে, এরপরে কি এন আওয়ার, 1 ঘন্টা, একটা সময়ের উল্লেখ আছে, তার মানে এই কিওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারলাম এই যে সেন্টেন্সটা আমাদের কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। আর উই আছে, উই এর সাথে কি বসে, ইজ বসে না, উই এর সাথে যেহেতু ইজ বসে না, তার মানে আমাদের বুঝতে হবে উই এর সাথে আমাদের কি বসাতে হবে, হ্যাভ বসাতে হবে, তাহলে আমরা কি বসাবো হ্যাভ বিন, আর প্লে আছে না, এই প্লে এর সাথে কি করব শুধু আইএনজি যুক্ত করে দিব, তাহলে আমাদের আনসার কি হবে উই হ্যাভ বিন প্লেইং ফর এন আওয়ার, মানে কি আমরা 1 ঘন্টা যাবত কি করতেছি খেলতেছি, তাহলে আমাদের আনসার কি হবে হ্যাভ বিন প্লেইং। এখন আমরা কি 4 নাম্বার एग्जांपले চলে আসবো, কি বলছে, হি ড্যাশ ফর 2 আওয়ার্স, এই যে দেখো ফর আছে প্লাস কি একটা সময়ের উল্লেখ আছে ফর, এরপরে কি 2 আওয়ার্স, এই কিওয়ার্ডটা দেখে আমরা কি বুঝতে পারি এই সেন্টেন্সটা আমাদের হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে এই সেন্টেন্সটা, তাহলে আমাদের স্ট্রাকচারে ভার্বটা কিভাবে বসাতে হবে, হি এর সাথে কি বসে ইজ, আর আমরা কি জানি ইজ সমান সমান হ্যাজ, তাহলে আমরা কি বসাবো হ্যাজ বিন বসাবো, আর স্লিপ আছে এর সাথে কি করব শুধু আইএনজি যুক্ত করে দিব, তাহলে আমাদের আনসারটা হবে হি হ্যাজ বিন স্লিপিং ফর 2 আওয়ার্স, মানে কি সে 2 ঘন্টা যাবত ঘুমাচ্ছে। তাহলে আমাদের কি 6 নাম্বার যে আমাদের নিয়মটা ছিল সেটা আমরা খুব সহজ করে বুঝলাম, এবং সেই সাথে মানে 6 নাম্বার নিয়মের যে एग्जांपल গুলো সেগুলো আমরা খুব ভালো করে বুঝলাম। এখন আমরা কি 7 নাম্বার নিয়মে চলে যাব। আচ্ছা, এখন আমরা 8 নাম্বার নিয়মে চলে আসছি, মাঝখানে 7 নাম্বার নিয়মটা আমরা কি করি না একটু মানে স্কিপ করছি, কারণ এই নিয়মটা যদি তোমরা এখন পড়ো তাহলে তোমাদের কি অনেক কিছু ভুলে যাবা, তোমাদের কঠিন মনে হবে, তাই আমরা যে সহজ নিয়মগুলো সেগুলো আজকে আমরা শেষ করব। পরের যে দ্বিতীয় পার্টে যে আমাদের ক্লাসটা হবে সেই পার্টে আমরা একটু ডিফিকাল্ট যে রুলস গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, আর একেবারে শেষে মোটামুটি যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সেই সাথে অনেক বেশি আমাদের ডিফিকাল্ট কঠিন মনে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা কি একটা সহজ রুলসে চলে আসছি, দেখো কি বলছে, অতীত নির্দেশক শব্দের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট হয়, এটা তো আমরা সকলেই জানি, বাট আমরা কিভাবে চিনবো, কিওয়ার্ড দেখে চিনবো। যেমন বাক্যে যদি অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ যেমন ইয়েস্টারডে, এগো, লং এগো, বিফোর, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার প্লাস লাস্ট পাস অথবা কোনো একটা সময়ের উল্লেখ থাকে, তাহলে আমরা বুঝবো ওই সেন্টেন্সটা আমাদের কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে কিওয়ার্ড গুলো যদি আমরা আবার দেখি, ইয়েস্টারডে, এগো, লং এগো, বিফোর, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, পরে লাস্ট পাস একটা সময়ের উল্লেখ থাকে, তখন ওই মানে একটা সেন্টেন্সে এই কিওয়ার্ড গুলো পাইলেই বুঝবা যে ওই সেন্টেন্সটা কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি হবে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস কি অবজেক্ট। তাহলে এখন আমরা কি এই পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটাও শিখলাম, এখন আমরা एग्जांपले যাব কিভাবে আসছি।
ইয়েস্টারডে উই ড্যাশ টু মার্কেট। এই যে দেখো পুরো সেন্টেন্সটাই আমাদের বোঝার দরকার আছে, আমরা শুধু কিওয়ার্ডটা দেখে আইডেন্টিফাই করলাম। ইয়েস্টারডে আছে মানে কি, এই সেন্টেন্সটা আমাদের হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। এখানে কি আছে, গো, গো এর মানে ভি টু ফর্ম কি, গো, ওয়েন্ট, গন। তাহলে ভি টু ফর্ম কোনটা, ওয়েন্ট। আমরা কি বসাবো, আমাদের আনসার হবে ওয়েন্ট। এখন আমরা 2 নাম্বার এক্সাম্পলে যাবো, কি বলছে, হি ড্যাশ হুম লাস্ট নাইট। এই যে দেখো লাস্ট নাইট কিওয়ার্ড দেখে শুধু আমরা আইডেন্টিফাই করে ফেলবো যে লাস্ট নাইট আছে মানে এই সেন্টেন্সটা আমাদের কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে কাম আছে, আমরা শুধু কি বসায় দিব, ভি টু ফর্মটা কেম বসায় দিব, আমাদের কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে। এখন আমরা কি 3 নাম্বার এক্সাম্পলে চলে আসছি, দেখি কি বলছে, দে ড্যাশ হিম লং এগো। এই যে দেখো কিওয়ার্ড আবার লং এগো, এই কিওয়ার্ডটা দেখে বুঝলাম কি আমাদের এই সেন্টেন্সটা কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। আর এখানে সি আছে, সি এর ভি টু ফর্ম কি, সি স সিন। তাহলে আমাদের ভি টু ফর্ম হলো স, আমরা কি বসাবো, আনসার কি হবে আমাদের, স হবে। তাহলে কি আমরা খুব সহজভাবে 8 নাম্বার নিয়মটাও শিখে গেলাম, এবং এটা যথেষ্ট ইজি একটা নিয়ম ছিল। যদি তোমরা এই কিওয়ার্ড গুলো মনে রাখতে পারো তাহলে দেখবা যে এগুলো তোমাদের জন্য তোমাদের কাছে অনেক বেশি সহজ মনে হচ্ছে, রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে এখন আমরা 8 নাম্বার নিয়মটাও পড়লাম, এখন আমরা কি 9 নাম্বার রুলসে চলে যাব। আচ্ছা, আমরা এখন আমাদের 9 নাম্বার রুলসে চলে আসছি। দেখো এই 9 নাম্বার রুলসটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই, মাথা ঠান্ডা করে এই 9 নাম্বার রুলসটা বোঝার চেষ্টা করো, এবং এই রুলসটা যদি বুঝো তাহলে তোমরা পরীক্ষার হলে 1 নাম্বার কমনও পেয়ে যেতে পারো। দেখো কি বলছে, বিফোর এবং আফটারের ব্যবহার কিভাবে, অতীতে দুটি কাজ সম্পন্ন হলে যেটি আগে ঘটে সেটি হবে কি পাস্ট পারফেক্ট, এবং যেটি পরে ঘটে সেটি কি হবে পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, এইগুলো বাংলা পড়া তো আমরা অনেকেই পড়ছি, বাট আমরা কি এখন ভালোভাবে বুঝবো, যে সংক্ষেপে বুঝবো, মানে ছোট করে। দেখো তোমরা এটাও মানে বাংলাটাও করে নিতে পারো, বাট আমরা কি সহজ করে শিখবো কিভাবে। দেখো বিফোর এবং আফটার এর সাথে সম্পর্ক হলো পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিটের। ভালো করে বুঝবা যে বিফোর এবং আফটারের সাথে সম্পর্ক কার, পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিটের। তবে সবথেকে ভালো সম্পর্ক বা পারফেক্ট সম্পর্ক কার জানো, পাস্ট পারফেক্টের। তাহলে পারফেক্ট সম্পর্ক হলো পারফেক্টের সাথে। তার মানে এখন দাও সহজভাবে বুঝাও, বিফোর মানে কি, বিফোর মানে হলো পূর্বে। বিফোর মানে যেহেতু পূর্বে, তাহলে আমাদের পূর্বে কি বসাতে হবে, পাস্ট পারফেক্ট বসাতে হবে। বাকি আছে কি পাস্ট ইনডিফিনিট, আমরা কি বসায় দিব, পরে পাস্ট ইনডিফিনিট বসায় দিব। আবার দেখো আফটার, আফটার মানে কি পরে, তাহলে আফটার মানে যেহেতু পরে, তাহলে আমরা কি বসাবো, পরে পাস্ট পারফেক্ট বসাবো। আর বাকি আছে কি পাস্ট ইনডিফিনিট, এটা আমরা কি আগে বসায় দিব। তাহলে সহজ করে বুঝো তো ভাইয়া, যে বিফোর এবং আফটারের সাথে সম্পর্ক কার, পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্টের। তবে সব থেকে ভালো সম্পর্ক বা পারফেক্ট সম্পর্ক হলো কার সাথে, পাস্ট পারফেক্টের সাথে। তাই বিফোর মানে যেহেতু আগে, তাহলে আমাদের আগে কি বসবে, পাস্ট পারফেক্ট বসবে, আর পরে বসবে পাস্ট ইনডিফিনিট। আর আফটার মানে যেহেতু পরে, তাহলে আমাদের কি বসবে, পাস্ট পারফেক্টটা বসবে আফটারের পরে, আর আফটারের আগে কি বসবে, পাস্ট ইনডিফিনিট। জাস্ট এইভাবে সহজ করে যদি মানে তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের এই একটা নাম্বার কমন পেয়ে যাবা। এখন ধরো যে আমরা এক্সাম্পলে যদি আসি, আই ড্যাশ ইট বিফোর হি কেম। এই যে বিফোর আছে, বিফোরের পূর্বে কি হবে সবসময়, বিফোর মানে কি পূর্বে বা আগে, তাহলে বিফোরের আগে সবসময় হবে কি পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি হবে জানো, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হলো হ্যাড প্লাস কি ভি থ্রি। পাস্ট পারফেক্টের মানে হ্যাভ হ্যাজ এর কোনো ঝামেলা নাই, শুধু কি হ্যাড প্লাস ভি থ্রি। তাহলে আমরা কি বসাবো, আই উই হি যাই থাকুক না কেন বসবে হ্যাড প্লাস কি ভি থ্রি। তাহলে এখানে আই এর সাথে আমরা কি বসাবো, হ্যাড। আর এই যে ডো এর ভি থ্রি ফর্ম কি, ডো ডিড ডান, তাহলে আমরা কি বসাবো, ডান বসাবো। তাহলে আমাদের 1 নাম্বার আনসার কি হবে, আই হ্যাড ডান বিফোর হি কেম। তাহলে আমরা এখন কি 2 নাম্বার এক্সাম্পলে চলে আসবো। 2 নাম্বার এক্সাম্পল কি বলছে, আই ড্যাশ ইট আফটার হি হ্যাড কাম। আচ্ছা দেখো আফটার আছে, আফটার থাকলে আমরা কি জানি, আফটার মানে কি পরে, আর আফটার মানে যেহেতু পরে, তাহলে পরে বসবে আমাদের কি পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্স তো আমাদের চাই না, আমাদের বলছে আফটার আগে কি হবে, আর আমরা জানি আফটারের পরে পাস্ট পারফেক্ট হবে, আর আফটার আগে কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে এটা তো আরো সহজ, আই আছে শুধু ডো এর ভি টু ফর্ম বসায় দিব। ডো এর ভি টু ফর্ম কি, ডো ডিড ডান, তাহলে ভি টু ফর্ম হলো ডিড। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে, ডিড। কারণ আমরা 3 নাম্বারে চলে আসছি। 3 নাম্বারে কি বলছে, দ্য ক্লাস স্টার্টেড আফটার আই ড্যাশ স্কুল। এই যে দেখো আফটার, আফটারের পরে কি বসবে সবসময়, আফটারের পরে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স বসবে। তাহলে কি এখানে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, হেড প্লাস ভি থ্রি। তাহলে এখানে আই আছে, হেড বসাবা, প্লাস এই যে রিচ আছে, এটার ভি থ্রি ফর্ম কি, রিস্ট, শুধু ই যুক্ত করে দিবা। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে, হেড রিস্ট। তাহলে এখন আমরা কি 4 নাম্বার রুলসে সরি 4 নাম্বার एग्जांपल চলে আসছে। দেখি কি বলছে, দ্য ক্লাস হ্যাড স্টার্টেড বিফোর আই ড্যাশ স্কুল। এই দেখো বিফোর মানে কি, বিফোর মানে পূর্বে, যেহেতু বিফোর মানে পূর্বে, তাহলে পূর্বে কি বসবে, পাস্ট পারফেক্ট বসবে। আর বিফোরের পরে কি বসবে, পাস্ট ইনডিফিনিট বসবে। আমাদের চাইছে পরে কোনটা বসবে, দেখো তো পরে কোনটা বসবে, পাস্ট ইনডিফিনিট। ইনডিফিনিট মানে কি ভি টু ফর্মটা বসায় দিব। তাহলে কি রিচ রিস্ট রিস্ট।
তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? আই রিচড স্কুল। শুধু কি V2 ফর্মটা আমরা বসায় দিলে আমাদের সঠিক আনসার হয়ে যাবে। তাহলে আমরা খুব সহজভাবে 9 নাম্বার রুলসটাও শিখে গেলাম। তোমরা জাস্ট 9 নাম্বার রুলসের এইভাবে মনে রাখবা যে বিফোর মানে যেহেতু পূর্বে, তাই আমাদের সবসময় পূর্বে কি বসবে? পাস্ট পারফেক্ট বসবে, আর পরে বসবে পাস্ট ইনডিফিনিট। আর আফটার মানে যেহেতু পরে, তাহলে পরে আমাদের কি বসবে? পাস্ট পারফেক্ট বসবে, আর পূর্বে কি বসবে? পাস্ট ইনডিফিনিট বসবে। জাস্ট এইভাবে সহজভাবে মানে এইভাবে অর্থ অনুযায়ী বা এই ট্রিক্সটা ব্যবহার করে যদি তোমরা এটা মনে রাখতে পারো, এটা যথেষ্ট মানে ইম্পর্টেন্ট একটা রুলস, এবং এই রুলস থেকে তোমাদের প্রায় সময় পরীক্ষায় কোশ্চেন আসে। তাহলে তোমরা কি 1 নাম্বার কমনও পেয়ে যেতে পারো। তাহলে আমরা কি 9 নাম্বার রুলসটা পড়লাম, এখন আমরা কি 10 নাম্বার রুলসে চলে যাব। আচ্ছা, আমরা আমাদের 10 নাম্বার রুলসে চলে আসছি। দেখি 10 নাম্বার রুলসটাও আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এই টাইপের রুলস গুলো থেকেই তোমাদের কোশ্চেন আসে। বিফোর, আফটার অথবা এজ ইফ, এজ দো, এই টাইপের কোশ্চেন থেকে কি আসে? তোমাদের কোশ্চেন গুলো আসে। দেখো কি বলছে, 10 নাম্বার রুলসটা হলো এজ দো অথবা এজ ইফ এর নিয়ম। যেমন এজ দো অথবা এজ ইফ মানে কি জানো? এটার অর্থ দেয় হলো যেন অর্থ দেয়। যেমন যেন অর্থ প্রকাশ করতে এজ দো বা এজ ইফ ব্যবহার করা হয়। এর দুটি নিয়ম আছে। প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ কি হয়? পাস্ট ইনডিফিনিট। আর প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ কি হয়? পাস্ট পারফেক্ট হয়। আচ্ছা, এত বাংলা তো আমরা সবসময় পড়ি, এগুলো নিয়ে আমার বোঝার দরকার নেই। আমরা সংক্ষেপে বুঝবো যে এজ ইফ এবং এজ দো, এটার পূর্বে দেখো, পূর্বে যদি প্রেজেন্ট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরে কি বসবে? পাস্ট ইনডিফিনিট বসবে। তাহলে প্রেজেন্টের সাথে সম্পর্ক কার? পাস্টের সম্পর্ক। তাহলে এজ ইফ অথবা এজ দোর পূর্বে আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বসে, পরে কি বসবে? পরে বসবে পাস্ট ইনডিফিনিট। আবার এজ ইফ এবং এজ দোর পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট বসে, তাহলে পরে কি বসবে? পাস্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্টের সাথে সম্পর্ক হলো কার? পাস্টের। আবার পাস্টের সাথে সম্পর্ক কার? পাস্ট পারফেক্টের। যেমন এজ ইফ এবং এজ দোর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বসে, তাহলে পরে কি বসবে? পাস্ট ইনডিফিনিট। আর এজ ইফ এবং এজ দোর পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট বসে, তাহলে পরে কি বসবে? পাস্ট পারফেক্ট। যদি এতটুকু বুঝো তাহলে কি হয়ে যাবে? তোমাদের এই রুলসটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা एग्जांपले চলে আসবো। দেখো কি বলছে, হি টক্স as though he dash everything। এই যে দেখো তো as though, এই কিওয়ার্ডটা আমরা আইডেন্টিফাই করলাম আগে। as though এর পূর্বে কি আছে? দেখো তো টক্স, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে বা প্রেজেন্ট টেন্সে। টক্স মানে কি? প্রেজেন্ট টেন্সে। আমরা সহজে বুঝতে পারলাম। তাহলে কি এরপরে কি হবে আমাদের? এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, কারণ আমরা জানি as if অথবা as though এর পূর্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে, পরে কি হয়ে যাবে আমাদের? পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি বসাবো? V2 ফর্মটা শুধু বসায় দিব। নো নিউ নোন, তাহলে আমাদের V2 ফর্ম কি? নিউ। তাহলে আমরা বসাবো হি টক্স as though he knew everything। সে এমন ভাবে কথা বলে যেন সে সকল কিছু জানে। এরপরে দেখো 2 নাম্বার एग्जांपलটা যদি আমরা যাই, he behaved as if he dash mad। আচ্ছা দেখো তো behaved কি আছে? আমরা তো দেখেই বুঝতে পারতেছি এটা পাস্ট টেন্সে আছে। তার মানে কি বলছিল ভাইয়া? পাস্টের সাথে সম্পর্ক কার? পারফেক্টের সম্পর্ক। যেহেতু as if এই কিওয়ার্ডটা আমরা আগে আইডেন্টিফাই করলাম, এই কিওয়ার্ডের পূর্বে যেহেতু পাস্ট টেন্স আছে, পরে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। আর মানে হি এর সাথে পাস্ট পারফেক্ট তো আমাদের কোনো ঝামেলাই নাই, শুধু কি বসবে? পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি হবে? হেড প্লাস V3 ফর্ম। কারণ হি আছে, আমরা শুধু হেড বসাবো, আর যে গোয়ের V3 ফর্ম মানে সরি গোয়ের মানে V3 ফর্মটা বসাই দিব। তাহলে আমাদের কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে। আর গোয়ের V3 ফর্ম কোনটা? গো, ওয়েন্ট, গন। তাহলে আমাদের আনসার কি হবে? হি হ্যাড গন। তাহলে আমাদের এটার মিনিংটা যদি আমরা বুঝি, হি বিহেভড অ্যাজ ইফ হি হ্যাড গন ম্যাড। সে এমন ভাবে আচরণ করছে বা এমন ব্যবহার করছে যেন সে পাগল হয়ে গিয়েছে। এরপরে যদি আমরা 3 নাম্বার एग्जांपले যাই, কি বলছে? হি স্পিক্স অ্যাজ ইফ হি ড্যাশ এ কার। এই দেখো স্পিক্স, দেখেই বুঝতে পারতেছি এটা আমাদের প্রেজেন্ট টেন্সে আছে। যেহেতু অ্যাজ ইফ এই কিওয়ার্ডটা আমরা আগে আইডেন্টিফাই করব। এই কিওয়ার্ডটা পেয়ে গেলাম। এর পূর্বে আমাদের কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। তার মানে পরে আমাদের কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা কি বসাবো? শুধু মানে V2 ফর্মটা বসায় দিব বাই বট বট। শুধু আমরা কি বসাবো? এখানে বটটা বসায় দেব। আমাদের কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে। এখন আমরা পরের एग्जांपले যাই। হি স্পোক as though he dash a king। এই দেখো as though অথবা as if, আমরা কি আগে কিওয়ার্ডটা আইডেন্টিফাই করব। যে কিওয়ার্ড পেয়ে গেছি, এরপর এর পূর্বে দেখো আগে কি আছে? পাস্ট টেন্স আছে বা পাস্ট ইনডিফিনিট। স্পোক মানে V2 ফর্ম আছে। যেহেতু V2 ফর্ম আছে, পরে কি হবে? পাস্টের সাথে সম্পর্ক কার? পাস্ট পারফেক্টের। তাহলে এখানে আমাদের কি হবে? পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? হেড প্লাস V3। তাহলে এখানে হি আছে, আমরা হেড বসাবো। আর বি এর V3 ফর্ম কি? বিন। তাহলে মনে রাখবো সবসময় বি এর V3 ফর্ম কি? বিন। তাহলে আমরা এখানে কি বসাবো? হেড বিন। তাহলে কি হয়ে যাবে? আমাদের সঠিক আনসার হয়ে যাবে। তাহলে আমরা খুব সহজ করে 10 নাম্বার রুলসটাও পড়ে নিলাম। এখন আমরা কি পরের রুলসে চলে যাব।
আচ্ছা, আমরা আমাদের 11 নম্বর রুলসে চলে আসছি। দেখো, 11 নম্বর রুলসটা ওই যে পূর্বের রুলসের মতো সহজ রুলস, শুধু কিওয়ার্ড দেখে আমরা বুঝে ফেলবো যে ভবিষ্যৎ নির্দেশক শব্দের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এটা তো আমরা বাংলা সবসময় পড়ি, বাট আমরা কিওয়ার্ড দেখে কিভাবে চিনবো? দেখো তো, বাক্যে যদি ভবিষ্যৎ নির্দেশক শব্দ বা ফ্রেজ যেমন টুমোরো, ইন ফিউচার, ওয়ান ডে, দ্য ডে আফটার টুমোরো ইত্যাদি থাকে, তবে সেটি কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমাদের কিওয়ার্ড গুলো মনে রাখতে হবে। টুমোরো, ইন ফিউচার, ওয়ান ডে, দ্য ডে আফটার টুমোরো, এই কিওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্সটা কি হয়ে যাবে? ফিউচার ইনডিফিনিট টেন্সে হয়ে যাবে। আর আমরা কি জানি ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি হবে? দেখো তো, সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস ভি ওয়ান প্লাস কি অবজেক্ট। তা তোমরা শুধু ভার্বের অংশটুকু মনে রাখতে পারো যে ফিউচার ইনডিফিনিট টেন্সের ভার্বের স্ট্রাকচারটা কি হবে? শেল অথবা উইল প্লাস কি বসবে? ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ান ফর্ম বসবে। তাহলে আমরা যদি উদাহরণগুলো দেখি, আই ড্যাশ টু স্কুল টুমোরো, এই যে দেখো টুমোরো, এই কিওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারলাম খুব সহজে এই সেন্টেন্সটা আমাদের কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে আমরা কি ব্যবহার করব? শেল অথবা উইল। আই এর সাথে কি বসে? শেল বসে। তাহলে কি আই শেল গো। গো কেন হবে? কারণ আমরা জানি শেল অথবা উইলের পরে কি বসে সবসময়? ভার্বের ভি ওয়ান ফর্ম বা বেস ফর্ম বসে। তাহলে আমাদের 1 নম্বর আনসার হবে শেল গো। এখন 2 নম্বরে যদি আমরা যাই, 2 নম্বরে কি বলছে? উই ড্যাশ ইউ ওয়ান ডে, এই যে দেখো ওয়ান ডে, এই ওয়ান ডে দেখেই তো আমরা বুঝতে পারতেছি আমাদের এই সেন্টেন্সটা কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে উই এর সাথে কি বসে? শেল বসে। তাহলে উই শেল আর ভার্বের কি যে ফর্মটা থাকবে মানে বেস ফর্মটা, ওইটাই আমরা বসায় দিব। তাহলে উই শেল ভিজিট ইউ ওয়ান ডে, আমি কি তোমার সাথে একদিন দেখা করব, ভবিষ্যতের কথা বলতেছে। এটা কি ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে। এখন আমরা লাস্ট এক্সাম্পলটা যদি আমরা দেখি, হি ড্যাশ টুমোরো, এই যে দেখো টুমোরো দেখেই আমরা বুঝতে পারতেছি যে এই সেন্টেন্সটা আমাদের কি হবে? সরি, ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে। এই টুমোরো দেখেই আমরা বুঝতে পারলাম এই সেন্টেন্সটা আমাদের হবে ফিউচার ইনডিফিনিট টেন্সে। তাহলে আমরা কি ব্যবহার করব? হি এর সাথে বসে সবসময় কি? উইল বসে। তাহলে হি উইল, এরপরে যা আছে মানে ভার্বের বেস ফর্মটা বসায় দেবো, তাহলে কি হয়ে যাবে? আমাদের আনসার হয়ে যাবে। তাহলে আমরা 11 নম্বর যে রুলসটা ছিল এটা আমাদের অনেক সহজ ছিল, শুধু কিওয়ার্ড গুলো মনে রাখলেই এই রুলসটা আমরা সহজে অ্যাপ্লাই করে সঠিক আনসার বের করতে পারবো। তাহলে আমরা 11 নম্বর রুলসটাও শেষ করলাম। তাহলে আজকের এই প্রথম পার্টে আমরা রুলস 11 পর্যন্ত পড়লাম। আর আমরা খুব বেশি যাব না, আর খুব বেশি মানে কাজগুলো বড় করবো না, যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমাদের যাতে সুবিধা হয় এবং তোমরা যদি অল্প অল্প করে খুব সহজে বুঝে মানে বুঝে বুঝে পড়তে পারো। এর জন্য তোমাদের জন্য কি এই ক্লাসটা 3টা পার্টে ভাগ করা হয়েছে। আজকে আমরা প্রথম পার্ট শেষ করলাম, সেকেন্ড পার্টে আরো কিছু ইম্পর্টেন্ট এবং মানে তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং যেগুলো তোমাদের পরীক্ষায় আসে এমন রুলস নিয়ে আমরা আলোচনা করব। এরপরে কি থার্ড পার্টে আমরা অন্য আর বাকি যে রুলস গুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা ভাইয়া আজকের যে রুলস গুলো পড়লা, এই রুলস গুলো মানে তোমাদের কি করতে হবে জানো? যে কিওয়ার্ড গুলো আমরা পড়লাম, আমরা কিন্তু কিওয়ার্ড গুলো ফোকাস করে পড়ছি, ওই কিওয়ার্ড গুলো তোমাদের মনে রাখতে হবে। এর জন্য কি করতে হবে? এই ক্লাস শেষে অথবা আগামীকাল তোমরা কি করবা জানো? আগামীকাল তোমরা এই কিওয়ার্ড গুলো জাস্ট একবার ওভারভিউ করে নিবা বা একটু রিভাইজ দিয়ে নিবা। তাহলে তোমাদের দেখবা যে এই রুলস গুলো আজকে তো পড়লা, কাল যদি আবার একটু রিভাইজ দাও তখন দেখবা যে এইগুলো অনেক বেশি সহজ মনে হচ্ছে। আর এইগুলো ম্যাক্সিমাম ধরো যে 10টার মাঝে 8টাই তোমরা জানো, বাকি 2টাও তোমরা জানো, বাট তোমরা প্র্যাকটিসে না থাকার কারণে তোমরা ভুলে গেছো। তাহলে এইগুলো পড়তে তোমাদের তো খুব বেশি টাইম লাগবে না, বাট তোমরা যদি এখন ভালোভাবে পড়ো তাহলে দেখবা যে পরীক্ষায় তোমরা ভালোভাবে পারফর্ম করতে পারবা এবং অনেক ভালো মার্ক ক্যারি করতে পারবা। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।